নেটওয়ার্ক টপোলজি। এর আগের ক্লাসে আমরা ভৌগোলিক অবস্থা অনুযায়ী নেটওয়ার্ককে ভাগ করেছিলাম। লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো সেই নেটওয়ার্কের মধ্যে যে বিভিন্ন ডিভাইসগুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে এবং তাদের জ্যামিতিক উপস্থাপনা কেমন হবে, সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো দেখো, নেটওয়ার্কে কম্পিউটার এবং অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস আছে, স্ক্যানার, প্রিন্টার, একে অপরের সাথে যুক্ত থাকে। তো একটি নেটওয়ার্কের যে ডিভাইস সমূহ একে অপরের সাথে কিভাবে সংযুক্ত থাকবে এবং তার যে জ্যামিতিক উপস্থাপনা, সেটিকেই আমরা কি বলবো, নেটওয়ার্ক টপোলজি বলবো। নেটওয়ার্ক টপোলজি কি হচ্ছে, যে নেটওয়ার্কের ফিজিক্যাল এবং লজিক্যাল উভয় দিককে কিন্তু সংজ্ঞায়িত করে। কিভাবে ফিজিক্যালি বাস্তবে কিভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবে এবং তারা লজিক্যালি কিভাবে কানেকশন থাকবে। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল বা লজিক্যাল টপোলজি আবার একই হতে পারে। একটা নেটওয়ার্কে আমরা ফিজিক্যাল টপোলজি এক ব্যবহার করতে পারি, আবার লজিক্যাল আলাদা ব্যবহার করতে পারি, আবার ফিজিক্যাল লজিক্যাল একই টপোলজি আমরা ব্যবহার করে থাকতে পারি। এখানে দেখো, কম্পিউটারের নেটওয়ার্কের ক্ষেত্রে কতগুলি টপোলজিতে ভাগ করা হয়েছে। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, 6টা ভাগে ভাগ করা হয়েছে। ছবিটা দেখো, পরে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো বাস টপোলজি, এটা রিং দেখো গোলাকার, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ, ট্রি, হাইব্রিড ক্ষেত্রে কি না, এই যে টপোলজিগুলো আছে এই টপোলজিগুলোর মিক্সড। এখানে দেখো রিং টপোলজি দুটো আছে, দুটোকে বাস টপোলজি আর রিং টপোলজি দুটোর মিক্সড হয়ে হাইব্রিড টপোলজি। নেক্সট দেখো বাস টপোলজি। বাস টপোলজিতে কী হবে না, বাস টপোলজির ক্ষেত্রে সকল ডিভাইস সময় একটা কমন লাইন শেয়ার করবে। একটা সংযোগ লাইনের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। এই সংযোগ লাইনকে আমরা কি বলবো, বাস বলবো, যাকে ব্যাকবোন বলা হবে। আর এই সংযোগ লাইনে দুটি টার্মিনেটর থাকবে, দুই প্রান্তটা কি বলবো আমরা, দুটি টার্মিনেটর বলবো। এবং প্রতিটি নোড কি হবে, যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত ডিভাইসকে আমরা এক্ষেত্রে নোড বলবো। একটা ড্রপ কেবল দ্বারা কি করব, সরাসরি ব্যাকবোনের সাথে যুক্ত থাকবে। আর ডেটা প্রবাহটা কী হবে, দুমুখী হবে। যখন একটি নোড অপর নোডে বার্তা প্রেরণ করতে চায়, তখন ডেটা এবং প্রাপকের তথ্য কমন সংযোগ লাইনে যে ব্যাকবোন আছে সেই কমন সংযোগ লাইনের সাথে যুক্ত সকল নোডকে কিন্তু বার্তা পাঠানো হবে, অর্থাৎ ব্রডকাস্টিং হবে। এরপর কেবলমাত্র প্রাপক কী করবে, সেটাকে গ্রহণ করবে। যখন কোনো নোড তার বার্তা পাঠাবে তখন কি কমন লাইনের মধ্যে দিয়ে ব্রডকাস্টিং করবে, এবং ব্রডকাস্টিংয়ের ফলে সকলের কাছে ইনফরমেশনটা, তথ্যটা যাবে, কিন্তু প্রাপক যাকে পাঠানো হচ্ছে তথ্যটা, সেই কেবলমাত্র গ্রহণ করবে। তো এক্ষেত্রে কি না, একাধিক হোস্ট একই সাথে ডেটা, যদি একই সাথে অনেকগুলো ডিভাইস যদি ডেটা প্রেরণ করতে চায়, তো সেক্ষেত্রে এটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কলিশন হবে। তো সেক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য এই টেকনোলজি ব্যবহার করে, সিএসএমএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন বলে একটা প্রযুক্তি আছে, এটা ব্যবহার করা হবে। নেক্সট ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে দেখো, এটাকে ব্যাকবোন বলা হচ্ছে, কমন লাইন হয়েছে, কমন কেবল, দু প্রান্ত টার্মিনেটর বলবো আমরা, এবং ড্রপ কেবল দ্বারা ডিভাইসগুলো যুক্ত আছে। ডেটা ফ্লোটা বাই ডিরেকশন বলছে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, ঠিক আছে। এবারে সাপোজ যদি ডেটা সেন্ড করে এই মেশিনকে, তাহলে এই ডেটাটা কিন্তু কমন লাইনের মধ্য দিয়ে ডেটাটা কিন্তু প্রবাহিত হবে, প্রত্যেকের কাছে যাবে, মানে ব্রডকাস্টিং হবে। এবং এর কাছে যখন পৌঁছাবে, এ কেবলমাত্র কিন্তু গ্রহণ করবে, বাকিরা কিন্তু গ্রহণ করবে না, রিজেক্ট করবে।
ঠিক আছে, নেক্সট দেখো তাহলে বাস টপোলজি কী কী সুবিধা প্রধান সুবিধা হচ্ছে নেটওয়ার্কটা খুবই সাধারণ, আর ফিজিক্যাল লাইন কটা থাকবে, একটি মাত্র ফিজিক্যাল লাইন থাকবে যেটাকে ব্যাকবোন বলা হচ্ছে। ফলে ইনস্টলেশনটা কী হবে, খুব সহজ হবে এবং সাশ্রয়ী হবে, খরচ কম হবে। আর এক্ষেত্রে কোএক্সেল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হবে। আর মূলত বাস ভিত্তিক নেটওয়ার্কের যা স্পিড হবে 10 Mbps। আর রিপিটার ব্যবহার করবেন যদি সিগন্যালটা কমজোর হয়ে যায়, তো তাকে রিফ্রেশ করার জন্য পুনরায় সিগন্যালটিকে রিজেনারেট করার জন্য রিপিটার ব্যবহার করা হবে। এবার রিপিটার ব্যবহার করার ফলে কি নেটওয়ার্কের ব্যাকবোনটিকে সম্প্রসারণ করবে, আরও বাড়ানো যাবে। কারণ সিগন্যাল যখন যায় তখন একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর সিগন্যালটার ইন্টেন্সিটিটা কমে যায়, কমতে থাকে সিগন্যাল, তো সেটাকে পুনরায় রিজেনারেট করার জন্য কী করা হয়, রিপিটার ব্যবহার করা হয়। আর এই টপোলজি সরল এবং ছোট আকারের নেটওয়ার্কের জন্য উপযুক্ত। আর যেরকম ল্যান, কোনো যদি লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি আমি সেট আপ করতে যাই, তো এই টপোলজি আমরা ব্যবহার করব। আর এই টপোলজি কোনো একটি নোড যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি নোডগুলোর, অন্যান্য নোডগুলোর প্রভাবিত করবে না। একটা নষ্ট হয়ে গেলে বাকি নোডগুলো কিন্তু কাজ করবে। আর সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা যায়, আমরা ইনস্টলেশনটা খুব সহজেই করতে পারবো। আর এখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস থাকে না, এর ফলে খরচও কম। অসুবিধা দেখবো আমরা কি, অসুবিধা কী হচ্ছে যে মূল কেবল বা ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা অচল হয়ে যাবে, সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যাবে। আর টপোলজিতে কি না, ডেটা ট্রান্সমিশন জন্য সমন্বয়ের ব্যবস্থা নেই। এর ফলে কি হয় না, যে কোনো নোড যে কোনো সময়ে ট্রান্সমিট করতে পারে ডেটা, কিন্তু দুটো নোড যদি একই সাথে বার্তা প্রেরণ করতে চায় তাহলে কিন্তু কলিশন হবে, একে অপরের সাথে সংঘর্ষ হবে কিন্তু। আর যদি নেটওয়ার্কের ট্রাফিক নোড অর্থাৎ ট্রাফিক বৃদ্ধি পায় তাহলে নেটওয়ার্কের ডেটা কলিশনে বৃদ্ধি পায়, মানে ট্রাফিক এক্ষেত্রে বলা হয়েছে যদি অনেকগুলো নোড একই সাথে যদি ডেটা পাঠাতে চায় তাহলে সেক্ষেত্রে কলিশন হবে। আর বাস টপোলজিতে সৃষ্ট সমস্যা যদি দেখা দেয় এবং সেই সমস্যাটা নির্ণয় করতে তুলনামূলকভাবে একটু জটিল। আর যেহেতু একটা কেবলকে সকলেই শেয়ার করে, সেই জন্য ডেটা ট্রান্সমিশনের গতি কম। নেক্সট আমরা রিং টপোলজি সম্বন্ধে পড়ব। রিং টপোলজিটা কি, রিং টপোলজিতে প্রতিটা কম্পিউটার বা নোড কিনা কেবলের সাহায্যে তার পার্শ্ববর্তী দুটো কম্পিউটারের সাথে যুক্ত হয়ে একটি লুপ বা রিং গঠন করে। ঠিক আছে, এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি আবার কি হয়, প্রথম কম্পিউটারের সাথে যুক্ত হয়। আর এই টপোলজিতে কী হয় না, সংকেত একটি নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিকে কিন্তু ট্রান্সমিশনটা হয়। আর টপোলজির প্রতিটা ডিভাইস কি থাকে, একটা রিসিভার একটা ট্রান্সমিটার থাকে, যাতে করে কি হয়, রিপিটারের কাজ করে, মানে সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় সেটা কী করবে, আবার রিজেনারেট করা হবে। তো এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে কি, সংকেত একটি কম্পিউটার থেকে পরের কম্পিউটারে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আর যদি সিগন্যালটা দুর্বল হয় সেটাকে কী করবে, রিজেনারেট করবে। একটি নোড সংকেত পাঠালে তা পরবর্তী নোডের কাছে যাবে, যখনই সংকেত পাঠানো হবে পরবর্তী নোডের কাছে যাবে এবং সংকেতটি কী হবে, ওই নোডের জন্য হলে তা গ্রহণ করবে, অন্যথায় পরের নোডে প্রেরণ করবে। এভাবে কি না, সংকেত কাঙ্ক্ষিত নোডে না পৌঁছানো পর্যন্ত কি হবে, বৃত্তাকারে পথে কি চলতে থাকবে, এক পর্যায়ে কিন্তু সে কাঙ্ক্ষিত নোডে পৌঁছে যাবে। ছবিটা দেখিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এভাবে দেখো প্রত্যেকটা কম্পিউটার কী হয়েছে, তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত হয়েছে, এভাবে কি হচ্ছে যে কোনো কম্পিউটার যদি তথ্য প্রেরণ করে তাহলে কোনো একটা দিকে সে তথ্যটা এইভাবে সার্কুলেট করবে। এরপর যখন এই কম্পিউটারে আসবে, তখন যদি এই কম্পিউটার একে প্রেরণ করতে চাই তথ্য, তাহলে অ্যাকসেপ্ট করলো। আর যদি না হয় তাহলে কি করবে, পরের নোডে ট্রান্সমিট করবে। যদি তথ্যটা এই কম্পিউটার হয় তাহলে অ্যাকসেপ্ট করলো, তা না হলে কী করবে, রিজেনারেট করবে। সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় তাহলে রিপিটার আছে, রিজেনারেট করবে, নেক্সট পরের কম্পিউটারে ও প্রেরণ করবে। এইভাবে কাঙ্ক্ষিত নোডে কিন্তু পৌঁছে যাবে।
এরপর সুবিধা অসুবিধা দেখি আমরা। তো রিং টপোলজির ক্ষেত্রে সুবিধা কি হয় না, এক্ষেত্রে কিন্তু সার্ভার ব্যবহার হচ্ছে না, এটা একটা সুবিধা। আর কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো নোডের ওপর কিন্তু নির্ভর করতে হচ্ছে না, সার্ভার নেই সেজন্য করতে হচ্ছে না। এবার প্রতিটি কম্পিউটার কিনা ডেটা ট্রান্সমিশনের সমান গুরুত্ব পাচ্ছে। আর টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা খুবই সস্তা, আর ইনস্টলেশন খরচও কম। আর সংকেত একমুখী হয়, ডেটা কলিশন হয় না, একটা নির্দিষ্ট দিকে কিন্তু সংকেত প্রেরণ হয়। অসুবিধা দেখো, অসুবিধা কি না, নেটওয়ার্কে যদি নেটওয়ার্কের একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো সিস্টেমটা অকার্যকর হয়ে যাবে, পুরো সিস্টেমটাই কিন্তু অচল হয়ে যাবে। যেহেতু সার্কুলার রিংয়ের আকারে থাকে, প্রত্যেকটা কম্পিউটার তার আগের পিছনে কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাহলে একটা কম্পিউটার নষ্ট হওয়া মানে পুরো রিংটাই কানেকশন থাকছে না, অচল হয়ে যাবে। এবার রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ করাটাও একটু জটিল ব্যাপার। নেটওয়ার্কের কোনো কম্পিউটারকে সংযোজন অপসারণ পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত। যদি আমি কোনো কম্পিউটারকে নেটওয়ার্ক থেকে যদি বাদ দিতে চাই বা নতুন করে যুক্ত করতে চাই, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই কিন্তু কার্যক্রমটা ব্যাহত হয়। আর ডেটা ট্রান্সমিশনের প্রয়োজনীয় সময় কি না সরাসরি নোডের সংখ্যার সাথে সমানুপাতিক। কেন না, নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা যদি বাড়ে তাহলে ডাটা ট্রান্সমিশনের সময় বাড়ে, যেহেতু কী হচ্ছে না একটা পথে কিন্তু ডেটা বা সংকেত কিন্তু পাঠানো হবে। এর ফলে যদি নোডের সংখ্যা বাড়ে তাহলে তার ডিস্টেন্সটাও বাড়বে, পথটাও বাড়বে, ঠিক আছে, সেই জন্য সমানুপাতিক করা হচ্ছে। রিং টপোলজির জন্য জটিল সফটওয়্যার ব্যবহার করা হয়। আর একমুখী বৃত্তাকার পথে নটসমূহ যুক্ত থাকার কারণে সরাসরি ডেটা কিন্তু প্রেরণ করা যায় না, একটা সার্কুলার বৃত্তাকার পথে কিন্তু যায়, ফলে সংকেত আদান প্রদানও কিন্তু ধীরগতি। নেক্সট দেখো স্টার টপোলজি। স্টার টপোলজিতে কী হয় না, স্টার টপোলজির ক্ষেত্রে সকল হোস্ট নোড একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকবে। আর কেন্দ্রীয় ডিভাইসটিকে আমরা কি বলবো, হাব হতে পারে বা সার্ভার কম্পিউটার বলা যেতে পারে। আর নোড এবং কেন্দ্রীয় ডিভাইস কি পরস্পর পয়েন্ট টু পয়েন্ট সংযোগ থাকবে, সরাসরি কানেকশন থাকবে। আর এই টপোলজিতে সংকেত প্রবাহ কী হবে, দ্বিমুখী হবে, হয় ক্লায়েন্ট টু সার্ভার বা সার্ভার টু ক্লায়েন্ট, সরাসরি, অর্থাৎ নোড থেকে কেন্দ্রীয় ডিভাইসে যেতে পারে বা কেন্দ্রীয় ডিভাইস থেকে নোডে। কম্পিউটারগুলো সংযোগের জন্য কোএক্সিয়াল কেবল ব্যবহার করা যেতে পারে। স্টার টপোলজিতে হাব এবং সুইচ মূলত ফিজিক্যাল সংযোগ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। স্টার টপোলজির নেটওয়ার্ক সর্বাধিক জনপ্রিয় টপোলজি, একটা স্টার টপোলজি। আর এই টপোলজিতে কোনো প্রেরক নোড সংকেত প্রেরণ করতে চাইলে তা প্রথমে কিন্তু হাব কেন্দ্রীয় ডিভাইসকে পাঠাতে হবে। এরপর হাব বা সুইচ কী করবে, সেই সংকেতকে প্রাপক নোডে পাঠিয়ে দেবে। অর্থাৎ এক্ষেত্রে প্রেরক কিন্তু সরাসরি গ্রাহকের কাছে কিন্তু পাঠাতে পারে না, সরাসরি গ্রাহকের কাছে কিন্তু পাঠাতে পারবে না। সেন্ডার কিন্তু সরাসরি রিসিভারের কাছে ডেটা পাঠাতে পারে না, ভায়া কেন্দ্রীয় ডিভাইস বা নোডের সাহায্যে কিন্তু পাঠাবে, সুইচের সাহায্যে কিন্তু পাঠাতে হবে। ছবিটা দেখি আমরা, এখানে দেখো কেন্দ্রীয় ডিভাইস, এটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, বাকিগুলো সবই হোস্ট বা নোড। এরপর দেখো এই ডিভাইস যদি এই ডিভাইসের সাথে কানেকশন করতে চায়, ডেটা কিছু পাঠাতে চায়, তাহলে প্রথমে একে পাঠাবে। এরপর কি করবে, কেন্দ্রীয় ডিভাইস কি করবে, সেই ডেটাটাকে কিন্তু এর কাছে তখন পাঠাবে। তার মানে ভায়া সবসময় কেন্দ্রীয় ডিভাইস হয়ে যাবে। সুবিধা অসুবিধা দেখি আমরা। তাহলে এই টপোলজিতে কোনো একটি নোড যদি নষ্ট হয় তাহলে বাকি নোডগুলোর কোনো অসুবিধা হয় না, সচল থাকে। আর এই টপোলজিতে টুইস্টেড পেয়ার বা কোএক্সিয়াল বা ফাইবার কেবল ব্যবহার করা যেতে পারে। আর যে কোনো সময় নোড আমরা যুক্ত করতে পারি বা দিতে পারি, ইনস্টলেশনের কোনো অসুবিধা নেই। আর কেন্দ্রীয় নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ বা সমস্যা নিরূপণ করা সহজ। ডেটা চলাচলের গতি বেশি, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকের সাথে সরাসরি কানেকশন থাকবে কেন্দ্রীয় ডিভাইসের সাথে। আর ডেটা চলাচল কলিশনটাও কম হবে। সুইচ ব্যবহারের কারণে কী হবে, বাস
বা রিং টপোলজির তুলনায় কী হবে, এদের ডেটা নিরাপত্তাটা বেশি হবে। কারণ বাস বা রিংয়ের ক্ষেত্রে কী হলো, বাসের ক্ষেত্রে একটা কমন লাইন শেয়ার করা হয়েছিল, রিংয়ের ক্ষেত্রে কী হচ্ছিল না, একই পথে বৃত্তাকারে কিন্তু পাঠানো হয়েছিল সকল ডিভাইসের কাছে, ব্রডকাস্টিং দুটোতেই ক্ষেত্রে ব্রডকাস্টিং হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, কেবলমাত্র একটা সেন্ট্রাল ডিভাইস হয়ে যাচ্ছে। এবার কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু ডেটা ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে। বেশি ফলে কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেকশন হচ্ছে অন্যান্য ডিভাইসগুলো, আদার্স ডিভাইসগুলো, তো সেগুলো সরাসরি কিন্তু কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেকশন হচ্ছে। অতএব এই ক্ষেত্রে ট্রান্সমিশনের গতি কিন্তু স্বাভাবিকই থাকবে। অসুবিধা দেখো, এই টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু সমস্ত নেটওয়ার্কটাই কিন্তু অচল হয়ে যাবে। আর স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে কিন্তু কেবল লাগে। কেন কেবল লাগে? এটা ব্যয়বহুল, কারণ প্রত্যেকটা নোড কিন্তু কেন্দ্রীয় ডিভাইসের সাথে সরাসরি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে, সেই জন্য এর কেবলের পরিমাণ বেশি লাগে। নেটওয়ার্কের কার্যক্ষমতা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে, সমস্ত কিন্তু নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় ডিভাইসের উপর থাকে, সেই জন্য। আর নোডসমূহ পরস্পরের মধ্যে সরাসরি সংকেত কিন্তু আদান প্রদান করে না ভায়া কেন্দ্রীয় হিসেবে, এটা একটা অসুবিধা। নেক্সট দেখো ট্রি। তো ট্রি টপোলজিতে কী হবে না, ট্রি টপোলজিকে আমরা হায়ারার্কিক্যাল টপোলজি নামে পরিচিত। এটি বর্তমানে কি সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয়ে থাকে। ট্রি টপোলজিতে বাস টপোলজি আর স্টার দুটো মিক্সড একত্রিত বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করা হয়েছে। তো এই টপোলজি নেটওয়ার্কে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলি দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলির হোস্ট, একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলি তৃতীয় স্তরের কম্পিউটার হোস্ট, এভাবে স্তরে স্তরে থাকে কিন্তু থাকে। এক্ষেত্রে একাধিক হাব বা সুইচ ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ স্থানে সংযুক্ত করা থাকে, যাকে রোড নোড বলা থাকে, এবং রোড নোড অনেক সময় সার্ভারও থাকতে পারে। এই টপোলজিতে কি কম্পিউটারগুলো পরস্পরের সাথে কি গাছের শাখা প্রশাখার মতো কি বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে, সেই জন্য একে কী বলবো, ট্রি টপোলজি বলবো। তো সকল প্রতিবেশী হোস্টের মধ্যে একটা কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকবে। কিন্তু ছবিটা দেখে আমরা তাহলে বুঝতে পারবো। এখানে দেখো এটা স্টার টপোলজি। এখানে দেখো কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা, স্টার টপোলজি। ঠিক আছে, তো আবার এখানে দেখো স্টার টপোলজি, দুটো স্টারকে আবার এখানে আর একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করা হয়েছে এভাবে। তাহলে এক একটা স্তরে এখানে একটা স্তর বলবো, এটা একটা স্তর বলবো, এইভাবে স্তরে স্তরে বিন্যস্ত থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কোনোকে কোর সার্ভার লেয়ারে যদি আমি অ্যাক্সেস করতে যাই, তাহলে ভায়া এইদিকে হয়ে এখানে হয়ে তারপরে এখানে আমি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছিল যে রুট নোডে বাস এবং বাস টপোলজি এবং স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে একত্রিত করা হয়েছে। তাহলে আমরা দেখেছি এখানে বাস টপোলজি, এখানে দেখো এটা দেখলে বুঝতে পারবো আমরা, এটা দেখে তো বুঝতে পারছি এটা স্টার টপোলজি, আর এটার সাথে যেটা সেটা আমরা বলবো বাস টপোলজি। ঠিক আছে, নেক্সট সুবিধা অসুবিধা দেখবো আমরা। ট্রি টপোলজির সুবিধা কিনা, দীর্ঘ দূরত্বে যদি সংকেত যদি প্রেরণ করতে, যদি দূরত্বটা অনেকটাই বেশি হয়, তো সেক্ষেত্রে আমরা এই টপোলজি ব্যবহার করব। যে কোনো সময় কি করব, আমরা শাখা প্রশাখা কি যুক্ত করতে পারি, সেন্ট্রাল ডিভাইসের সাহায্যে শাখা প্রশাখা যুক্ত করতে পারি, তাতে করে সম্প্রসারণ করতে পারি আমরা ট্রি টপোলজি। আর নতুন কোনো নোড যদি আমি সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কটা কিন্তু স্বাভাবিক কাজ করবে, কোনো অসুবিধা হবে না। আর ট্রি টপোলজি ত্রুটি শনাক্তকরণ এবং সংশোধনটা কিন্তু তুলনামূলক সহজ। নেটওয়ার্কের কোনো নোড বা শাখা যদি নষ্ট হয়, তাহলে বাকিদের উপর প্রভাব কিন্তু পড়ে না, বাকি সম্পূর্ণ নেটওয়ার্ক কিন্তু অকার্যকর হয় না।
আর প্রতিটা পৃথক সেগমেন্টের জন্য কি থাকছে, পয়েন্ট টু পয়েন্ট ওয়্যারিং থাকবে কিন্তু। আর বড় ধরনের নেটওয়ার্ক যদি আমরা গঠন করতে চাই অফিস ব্যবস্থাপনার কাজে, তবে এই টপোলজি ব্যবহারের উপযোগী, যেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। প্রত্যেকটা নোডের সাথে কিন্তু যেহেতু হাব ব্যবহার করা হয়েছে সেন্ট্রাল ডিভাইস, সেক্ষেত্রে প্রত্যেকটা নোড কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকছে এখানে। অসুবিধাটা কি, এই টপোলজি একটু জটিল প্রকৃতি, আর এখানে রুট বা সার্ভার কম্পিউটার যদি ত্রুটি হয় তাহলে কিন্তু যে টপ লেভেলের যে রুটটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেম অকার্যকর হয়ে যায়। আর বাস্তবায়ন যে ব্যয়, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে, কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য এটার খরচ অপেক্ষাকৃত বেশি। অন্তর্বৃত্ত কম্পিউটারগুলি নষ্ট হলে নেটওয়ার্কের অংশবিশেষ যদি অন্তর্বর্তী মিডিলের কোনো যদি হাব কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই পোর্শনের ওই শাখা প্রশাখার উপর কিন্তু তার প্রভাব পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো মেশ টোপোলজি। মেশ টোপোলজির ক্ষেত্রে কি হচ্ছে না, প্রতিটা নোড নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডের সাথে কিন্তু সরাসরি পয়েন্ট টু পয়েন্ট কানেকশানে যুক্ত থাকবে, অথবা কি হতে পারে না কেবল কয়েকটি নোডের সাথে যুক্ত হতে পারে। তো এতে কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হবে না। এক্ষেত্রে এই টোপোলজিতে যদি n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি কিন্তু সংযোগ লাইনের প্রয়োজন হবে, অর্থাৎ সেই নেটওয়ার্কের জন্য তাহলে কতগুলো তার nটা নোড আছে, আর প্রত্যেকটা তাহলে nটা নোড যদি থাকে, প্রত্যেকটা নোড প্রতিটা নোডের সাথে কানেকশন থাকবে, তাহলে n-খানা নোড, তাহলে n-খানা নোড n-1 খানা নোডের সাথে যুক্ত হতে তাহলে একটা নোডের জন্য n-1 কেবল লাগবে, তাহলে n-খানা নোডের জন্য কত লাগবে, n-1। তো সেক্ষেত্রে মোট তারের সংখ্যা তাহলে কী লাগবে, সেটা যদি আমি কম্বিনেশন করি তাহলে n ইন্টু n-1/2। ঠিক আছে, এবার দেখো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো প্রত্যেকটা নোড প্রতিটা কম্পিউটারের সাথে কানেকশন আছে, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেকশন আছে। ঠিক আছে, সুবিধা অসুবিধা দেখি আমরা। দেখো দুটো ধরন বলেছে মেশ টোপোলজি, একটা পূর্ণ বলেছে, একটা আংশিক বলা হয়েছে। তাহলে পূর্ণর ক্ষেত্রে কি না প্রতিটা নোড ওই নেটওয়ার্কে অন্যান্য নোডের সকল নোডের সাথে সরাসরি সংযুক্ত থাকবে, আর আংশিকের ক্ষেত্রে কি না প্রতিটা নোড অন্যান্য সকল নোডের সাথে সংযুক্ত না থেকে নির্দিষ্ট কতগুলো নোডের সাথে কিন্তু সংযুক্ত থাকবে। ছবিটা দেখি আমরা। এখানে দেখো এটা হচ্ছে আংশিক, এ দেখো এর সাথে কানেক্টেড আছে, এর সাথে কানেক্টেড আছে, কিন্তু এর সাথে কানেক্টেড নেই, এটার সাথে কানেক্টেড নেই, এটার সাথে কানেক্টেড নেই। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এটা ফুল, এক্ষেত্রে দেখো প্রত্যেকটা কিন্তু সকলের সাথে কানেকশন আছে। ঠিক আছে, তো এটাকে বলবো আমরা পার্সিয়াল বা আংশিক, এটাকে বলবো আমরা ফুল। সুবিধা দেখি, তো যে কোনো দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা পড়ে, কারণ যেহেতু পিয়ার টু পিয়ার কানেকশন, প্রত্যেকটা নোডের সাথে পিয়ার টু পিয়ার কানেকশন থাকে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে, তো সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়। আর এই সংযোগ লাইন যদি নষ্ট হয়ে যায়, একটি সংযোগ লাইন নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বিকল্প সংযোগ লাইনে কিন্তু ডেটা প্রদান করা যেতে পারে। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকবে, কারণ প্রত্যেকের সাথে যেহেতু কানেকশন থাকছে। আর নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা হবে, নিরাপত্তা গোপনীয়তা রক্ষা করা হবে, যেহেতু এরা শেয়ার কিছু করবে না, ডাইরেক্ট কানেকশন আছে। আর নেটওয়ার্কের কোনো কম্পিউটার যদি নষ্ট বা বিচ্ছিন্ন হলেও পুরো নেটওয়ার্কটা কিন্তু নষ্ট হবে না। নেটওয়ার্কের কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমবে না, কারণ গতি কমবে না যেহেতু প্রত্যেকের সাথে কানেকশন থাকবে পয়েন্ট টু পয়েন্ট, সেই জন্য গতি কমবে না। অসুবিধাটা কি, ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল, আর অতিরিক্ত লিঙ্ক লাগছে, সেই জন্য কী হবে, এর খরচ অনেক বেড়ে যাবে। কেন, একটা ডিভাইস
বাকি ডিভাইসগুলোর সাথে কানেকশন থাকে। প্রতিটা ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে, সেই জন্য অনেক লিঙ্কের অতিরিক্ত লিঙ্কের প্রয়োজন হবে, সেই জন্য এতে খরচা অনেক বেশি। হাইব্রিড নেটওয়ার্ক দেখো, হাইব্রিড থেকে বুঝতে পারছি যে এক্ষেত্রে আগে যে টপোলজিগুলো আমরা আলোচনা করলাম, এক্ষেত্রে কী হবে, আগের টপোলজি মিক্সড এই টপোলজিটা তৈরি। এক্ষেত্রে দেখো যে বিভিন্ন ধরনের একাধিক টপোলজির সমন্বয়ে কিন্তু এই এক নতুন ধরনের টপোলজি গঠিত হয়, তখন এই টপোলজিকে কী বলবো, হাইব্রিড টপোলজি। যেরকম উদাহরণস্বরূপ দেখো, একটা ব্যাংকের, এসবিআই ব্যাংকের ধরো একটি শাখা যদি রিং টপোলজি, আবার এসবিআই অন্য শাখায় ধরো বাস টপোলজি থাকে, তো এই দুটি টপোলজিকে যদি সংযুক্ত করার ফলে কী হবে, হাইব্রিড টপোলজি গঠিত হবে। একটা রিং একটা বাস হাইব্রিড হয়ে। কিন্তু ভিন্ন ধরনের একাধিক টপোলজির সমন্বয়ে যদি নতুন এক ধরনের টপোলজি গঠিত না হয়, তখন কিন্তু হাইব্রিড টপোলজি গঠিত হবে না। যদি টপোলজিটা ভিন্ন ধরনের গঠন করার ফলে নতুন একটা টপোলজি যদি না তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড বলবো না আমরা। যেরকম দেখো, উদাহরণস্বরূপ এসবিআই ব্যাংকের একটি শাখায় যদি স্টার টপোলজি থাকে আর অন্য শাখায় যদি ট্রি টপোলজি থাকে, তো সেক্ষেত্রে সংযুক্ত করলে আমরা কি করব, টি টপোলজি পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু, কারণ ট্রি টপোলজির ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম যে বাস টপোলজি আর স্টার টপোলজির বৈশিষ্ট্যকে একত্রিত করা হয়েছে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে যদি একটা শাখাতে বাস টপোলজি থাকে আর একটাতে যদি ট্রি টপোলজি, এখানে স্টার টপোলজি থাকে আর একটা যদি ট্রি টপোলজি থাকে, তাহলে এদিকে যদি মিক্সড করা হয় তাহলে ট্রি টপোলজি পাবো। তো সেক্ষেত্রে নতুন যেহেতু হচ্ছে না, সেই জন্য আমরা কি বলবো, হাইব্রিড বলছি না। দেখো, ইন্টারনেটকে হাইব্রিড টপোলজি হিসেবে অভিহিত করা যেতে পারে, কারণ ইন্টারনেটে একটি হাইব্রিড নেটওয়ার্ক। কেননা ইন্টারনেট অনেক জায়গা জুড়ে বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক, যেখানে সব ধরনের টপোলজি দেখা যায়। কারণ ইন্টারনেট তো একটা ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ড জুড়ে। তো সেক্ষেত্রে কোথাও বাস, কোথাও ট্রি, কোথাও স্টার, কোথাও হাইকাল। তো সেক্ষেত্রে সেই জন্য সমস্ত টপোলজির মিশ্রণ, সেই জন্য এটাকে হাইব্রিড টপোলজি বলা যেতে পারে। নেক্সট দেখো, এখানে ছবিটা দেখো, এখানে স্টার টপোলজি, এদের মধ্যে রিং টপোলজি আছে, ঠিক আছে, রিং টপোলজি, এটাকে কি বলবো, হাইব্রিড টপোলজি। নেক্সট দেখো, হাইব্রিড টপোলজির সুবিধা অসুবিধা। এই টপোলজি প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে আমরা সম্প্রসারণ করার সুযোগ রয়েছে, আমরা বাড়াতে পারি নেটওয়ার্কটাকে প্রয়োজন অনুসারে। কোনো একটি অংশ যদি নষ্ট হয়, তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক কিন্তু অচল হবে না। অসুবিধা কি না, হাইব্রিড টপোলজির বড় অসুবিধা হচ্ছে যে হাইব্রিড নেটওয়ার্কের নকশা ডিজাইন করা, এটা একটু জটিল। কারণ হাইব্রিড নেটওয়ার্কের আর্কিটেকচারাল ডিজাইন করাটা একটু কঠিন, ইনস্টলেশন কনফিগারেশনটা একটু জটিল। হাইব্রিড নেটওয়ার্কে কেবল প্রয়োজন হয় অনেক, নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন হয়, কারণ সার্কিট সুইচ, সেন্ট্রাল হাব ইত্যাদির প্রয়োজন হয়, সেই জন্য অনেক ব্যয় সাপেক্ষ। আশা করছি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।